মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, রণক্ষেত্র গোটা এলাকা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, লাঠিচার্জ, অসৎ আচরণের জন্য প্রভিসির দুঃখ প্রকাশ। ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি দেবাশিস সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এর আগে প্রভিসির বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগ তুলে কলেজ শিক্ষার্থীরা প্রতিবাদে সায়েন্স ল্যাব মোড় প্রায় ৫ ঘন্টা অবরোধ করে রাখে। এতে মিরপুর সড়কে যানজটের সৃষ্টি হয়। মধ্যরাতে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। অসদাচরণের অভিযোগে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে ৭ কলেজের শিক্ষার্থীরা। এ সময় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। থেমে থেমে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। রাত ১১টার দিকে মুক্তি ও গণতন্ত্র তোরণ হয়ে ৭ কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করে। এ সময় প্রতিরোধ গড়ে তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে ৭ কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে রোববার সন্ধ্যায় ৫ দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। তারা জানায় ৫ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির কাছে গেলে তাদের সাথে অসদাচরণ করা হয়। এর জেরে সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করেন ৭ কলেজের শিক্ষার্থীরা। উনি আমাদের ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করছে। ওই অশোভন আচরণের জন্য আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি। আমাদের একটাই দাবি, প্রভিসি মামুন আহমেদ এসে ৭ কলেজের শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবে। সেখান থেকেই রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের বাসভবন ঘেরাওয়ের ডাক দেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এদিকে সোমবার অধিভুক্ত ৭ কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠক করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নীলক্ষেত মোড় এলাকায় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সহকর্মী তানভীর সিদ্দিক টিপু আছেন সেখানে, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। টিপু, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখন পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানতে চাই। দেবাশিস, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি এই মুহূর্তে বলা চলে আমরা 10:30টার পর থেকে যে পরিস্থিতি দেখেছি সেই তুলনায় এখন বেশ শান্ত এবং বলা চলে যে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। আমি যদি আপনার মাধ্যমে দর্শককে একটু দেখানোর চেষ্টা করি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অংশ সেই অংশের বেশ কিছু শিক্ষার্থী এখনও অবস্থান নিয়েছেন, কিন্তু কিছুক্ষণ আগেও যে শিক্ষার্থীদের জনস্রোত, সেই জনস্রোত এখন আমরা দেখছি না। সেটা অনেকটাই টিএসসির যে অংশ সেই অংশে, এফ রহমান হল ভিসি চত্বর পেরিয়ে টিএসসির যে অংশ সেই অংশে কিছুটা চলে গিয়েছে এবং শিক্ষার্থীরা অনেকটাই বলা যায় একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এবং মূলত কিছুক্ষণ আগে যেটি আমরা সরাসরি সম্প্রচারও করেছি যে ঢাকা এই নীলক্ষেত প্রাঙ্গণের যে বিদ্যুৎ সেটি বিচ্ছিন্ন করা হয়েছে এবং সেই বিচ্ছিন্ন করার ফলে শিক্ষার্থীরাও দুই পাশে থাকা ঢাকা কলেজ সহ ৭ কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছিলেন। মাঝে পুলিশ এবং বিজিবির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা অবস্থান নিচ্ছিলেন এবং এই মুহুর্মুহুর সাউন্ড গ্রেনেড এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেই মূলত এই শিক্ষার্থীরাও কিন্তু দুই পাশে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন এবং তারা দুই দিকে সরে গিয়েছেন। আমরা এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন যে আরটিভির যিনি ভিডিও জার্নালিস্ট আছেন তিনি আহত হয়েছেন। আমাদের যমুনা টেলিভিশনের যিনি
ভিডিও জার্নালিস্ট রয়েছেন ফারেজ, তিনিও আহত হয়েছেন কাঁদুনে গ্যাসে। এবং আমরা আরটিভির যিনি কর্মী আছেন, একটু কথা বলতে চাই। ভাই, কিভাবে আহত হলেন? ভাই ওইখানে ছবি নিচ্ছিলাম নীলক্ষেত মোড়ে, ওখান থেকে অন্ধকার লাইট অফ হওয়ার পরে এসে ইট পড়ছে, কিভাবে পড়ছে আসলে দেখতে পাই নাই। তারপর থেকেই আগেও আহত ছিল ওই পাওটা, এখন আরও একটু বেশি মনে হচ্ছে। গণমাধ্যম কর্মীরা এই ধরনের পরিস্থিতিতে কিন্তু প্রায়শই দুর্ঘটনার শিকার হন এবং দুই পক্ষের মাঝামাঝি একটা অবস্থানে পড়ে যান এবং দেখা যায় দুই পক্ষেরই তারা টার্গেটের শিকার হয়ে থাকেন। এবং বললাম যে আজকের এই ঘটনায় কিন্তু ইতোমধ্যেই কয়েকজন গণমাধ্যম কর্মী তারা আহত হয়েছেন। আমরা কয়েকজন শিক্ষার্থীকেও দেখেছি আহত হতে। সঠিক সংখ্যাটা এখনও আমাদের জানা নেই এবং মূলত এই যে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, সেই পরিবেশে মাঝে মাঝে কেউ আগুন জ্বালানোর চেষ্টা করছেন, আগুন জ্বালিয়ে জ্বালিয়ে কিছুটা আলো তৈরি করার চেষ্টা করছেন। এবং কিন্তু পরিবেশে এই মুহূর্তে বলা যায় যে একেবারেই শান্ত। আমরা 10:30টায় এসে যে রণক্ষেত্র পরিস্থিতি দেখেছি, সেই পরিস্থিতিতে বলা যায় যে পরিস্থিতি একেবারেই শান্ত এবং কিছুটা নিয়ন্ত্রণেও বলা যেতে পারে। দর্শকদেরকে একটু জানিয়ে রাখি যে এই ঘটনার প্রেক্ষাপটটা কী ছিল। ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা, ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ইডেন কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। তারা তাদের যে দীর্ঘদিনের দাবি, একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় সহ 5টি দাবি নিয়ে তারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছেন, রাজপথ অবরোধ করেছেন। সেই আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যিনি আছেন মামুন আহমেদ, তার কাছে গিয়েছিলেন এবং তিনি তাদের অভিযোগ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি তিনি তাদের সাথে, শিক্ষার্থীদের সাথে অসৎ আচরণ করেছেন এবং সেই শিক্ষার্থীরা কিন্তু তার প্রতিবাদ জানায় এবং সেই প্রতিবাদ জানিয়ে সেই অসৎ আচরণের ব্যাপারে প্রভিসি মামুন আহমেদকে তারা ক্ষমা চাইতে বলেন। এবং তার পরবর্তীতেই কিন্তু ঢাকা এই 7 কলেজের শিক্ষার্থীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারা প্রবেশের চেষ্টা করে এবং তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু পাল্টা ধাওয়া দেন এবং এরপরে কিন্তু যে রণক্ষেত্র পরিবেশ সেটির সৃষ্টি হয় এবং ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ধাওয়া, পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ চলে এবং এরপরে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সদস্যরা তারা সেটিকে, এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং সে পরিস্থিতি নিয়ন্ত্রণের এক পর্যায়ে তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস সহ বিভিন্ন তাদের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি তারা অবলম্বন করেন, কিন্তু তাতেও দেখা যায় যে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি তখন। এর পরবর্তীতে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু এখানে এসেছিলেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। দর্শক, যেহেতু এখানে অন্ধকারাচ্ছন্ন করে রেখেছেন পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, ফলে সব কিছু আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। যতটুকু সম্ভব নিরাপদে থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যেটি বলছিলাম যে হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে এসেছিলেন, কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একপাশে রেখে যখন ঢাকা কলেজের শিক্ষার্থী যে পাশে আছে সেই পাশে যাওয়ার চেষ্টা করেন পুলিশকে সাথে নিয়ে, সে সময় সেখানে কাঁদুনে গ্যাস আগে থেকেই পুলিশ যেটি ছুঁড়েছিল, সেই কাঁদুনে গ্যাস বা টিয়ার গ্যাস, সেই টিয়ার গ্যাসের কারণে কিন্তু হাসনাত আবদুল্লাহ সহ গণমাধ্যম কর্মীদের কয়েকজন কিন্তু তাতে আক্রান্ত হন এবং তারপরে হাসনাত আবদুল্লাহ কিন্তু আর সেখানে প্রবেশ করতে পারেননি এবং তিনি ফিরে আসেন। তিনি ফিরে আসার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে এই যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল সেটি আবারও শুরু হয়ে যায় এবং শিক্ষার্থীদের মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই কিন্তু তখন হাসনাত আবদুল্লাহকে বেশ তাচ্ছিল্যই করছিলেন এক প্রকার, যে তিনি এই পরিস্থিতিটি নিয়ন্ত্রণ করতে পারলেন না। ফলে তারপরে যে পরিস্থিতি তৈরি হয় এখান থেকে হাসনাত আবদুল্লাহ চলে যান এবং আবারও দুইটি পক্ষের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া, সেই ধাওয়া পাল্টা ধাওয়া আবারও চলে এবং এক পর্যায়ে যেটি আমরা দেখেছি যে এই
নিউ মার্কেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র তোরণ এবং নীলক্ষেতের যে অংশটি সেই অংশ শুরুতে কিন্তু এই যে বিদ্যুৎ সেই বিদ্যুৎ কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে। এখন সেটি আমাদের খালি চোখে মনে হচ্ছে যে সেটি বিচ্ছিন্ন করা হয়েছে এবং সেই বিচ্ছিন্নর পরপরই কিন্তু দুই পক্ষেরই যে যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু তার দিকে ফিরে গিয়েছেন এবং ফিরে যাওয়ার কারণে এই মুহূর্তে বলা চলে আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে অংশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমি অবস্থান করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পাশে অবস্থান করছেন সেই পাশে আমি অবস্থান করছি এবং দর্শক এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সহ ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন ঢাকা কলেজের সামনে। সেখানে আছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। আমরা তার কাছ থেকে জেনে নেব যে ওই অংশের সবশেষ পরিস্থিতি কি। ফয়সাল। টিপু, আমি এই মুহূর্তে আছি রাজধানীর যে নীলক্ষেত যে মোড়টি রয়েছে, আমরা ঠিক সেই নীলক্ষেত মোড়ে অবস্থান করছি। এখানে মূলত ঢাকা কলেজ সহ যে 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, পাশে ইডেন কলেজ রয়েছেন, সেখানকার শিক্ষার্থীরাও কিন্তু এই মোচড়ের আশপাশেই অবস্থান নিয়েছেন। আপনারা আমার পাশে এবং আমার পেছনের যে চিত্রটি দেখতে পাচ্ছেন যে এই পুরো এলাকায় কিন্তু হাজার হাজার ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আপনি যদি দেখেন যে আসলে সকলেই কিন্তু এই পাশে একটি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন এবং তারা কিন্তু পুরো রাস্তা ধরেই বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে কিন্তু তারা আগুন জ্বালিয়ে তাদের যে প্রতিবাদ তারা কিন্তু সেটি করছেন। ঢাকা কলেজের সামনে থেকে আমরা দেখছি যে নীলক্ষেত মোচড় এবং ইডেন কলেজ পর্যন্ত দেখেছি পুরো রাস্তায় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আগুন জ্বালিয়ে তারা কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তারা আসলে তাদের প্রতিবাদটুকু জানাচ্ছেন। তো এখানকার চিত্র যদি বলা যায় এই দিকটাই কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যেহেতু আমরা এর আগে থেকেই জানাচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের মাঝে যে পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনাটি ঘটেছে, এরপর থেকেই কিন্তু সেটি কিন্তু বড় আকারের রূপ ধারণ করে সংঘর্ষের। সেই পর্যায়ে আমরা যেমনটি দেখছি যে এই রাজধানীর নীলক্ষেত এলাকা অর্থাৎ নিউ মার্কেট ঢাকা কলেজের যে অবস্থান সে জায়গায় কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। এর বিপরীতে আমরা যদি দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র তরুণের ঠিক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেটটি রয়েছে নিউ মার্কেটের পাশে, সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং মাঝখানে কিন্তু দুপক্ষকে শান্ত করার চেষ্টা করছেন পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনি যেমনটি জানেন যে এর আগে কিন্তু দুপক্ষের মধ্যে যখন সংঘর্ষের শুরু হয় বা পাল্টা ধাওয়ার শুরু হয়, তখন কিন্তু পুলিশ সদস্যরা তারা আসলে চেষ্টা করেছিলেন দুপক্ষকে শান্ত রাখার এবং পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই চেষ্টা করার। সেই জায়গা থেকেই কিন্তু পুলিশ দুপক্ষকেই কিন্তু লাঠিচার্জ করে এবং সেই সাথে কিন্তু সাউন্ড গ্রেনেডেরও আমরা ব্যবহার দেখেছি। তো আসলে দুপক্ষকেই কিন্তু মোটামুটি এখন বলা যায় যে সংঘর্ষ থেকে বিরত রাখা গেলেও আসলে দুপক্ষ কিন্তু দুই প্রান্তে অবস্থান নিয়ে ইতোমধ্যে তারা তাদের অবস্থান কিন্তু জোরালো বার্তা দিচ্ছেন। তারা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে আমি এই মুহূর্তে যে পাশে রয়েছি সে নীলক্ষেত অংশে অর্থাৎ নিউ মার্কেটের সামনের এলাকায়, সেখানে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন শিক্ষার্থী আছেন, আপনাদের সাথে একটু কথা বলতে চাই। কি হয়েছে ঘটনা হলো আসলে আমাদের ছাত্র প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল আমাদের এই যে ঢাকা ইউনিভার্সিটি থেকে আলাদা হয়ে স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয়ের দাবিতে। কিন্তু ওইখানে যাওয়ার পরে প্রভিসি অসৌজন্যমূলক আচরণ আমাদের সাথে করে, আমাদের নিজ নেতৃবৃন্দর সাথে করে। তখন থেকে ওইখান থেকে বেরিয়ে এসে আমরা নীলক্ষেত মোড়ে এবং সায়েন্স ল্যাব মোড়ে শান্তিপূর্ণ আন্দোলন করি। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে ওইখান থেকে উস্কানি আসে যে আমাদেরকে ঢাকা কলেজে হামলা করবে, ঢাকা ইউনিভার্সিটি থেকে উস্কানি আসে। তখন আমরা ঢাকা ইউনিভার্সিটির অভিমুখে
প্রবেশির বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা আসে। তখন ঢাকা ইউনিভার্সিটির প্রবেশির ঘোষণা আসার পর আমরা যখন ওইদিকে অগ্রসর হই, গণতন্ত্র তরুণের কাছে গেলে পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা করে। পুলিশের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের উপরে হামলা করে। আমাদের অসংখ্য নেতাকর্মী, আমাদের অসংখ্য সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে। আহতের পরিমাণটা 50 থেকে 60 জনের কম হবে না। এর মধ্যে আপনারা সায়েন্স ল্যাবে সেখানে অবরোধ কর্মসূচি বা অবস্থান কর্মসূচি পালন করছিলেন, হঠাৎ আবার এদিকে আসা হলো কেন? আমরা চাচ্ছিলাম যে সুস্থ একটা সমাজ, আমরা নিরস্ত্রভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসি অভিমুখে রওনা হচ্ছি আমরা সুস্থতার জন্য, কিন্তু দেখা গেল তারা কি পুলিশ পেটু ছাত্রলীগের মতো শুরু করছে। তাদের ছাত্রলীগকে আগে পুলিশ অস্ত্র দিয়ে সহায়তা করতো, সেটা দিচ্ছে টিয়ার শেল, আমাদের উপরে তারা টিয়ার শেল মারা শুরু করছে। আমাদের সমন্বয়ক রাকিব উনি আইসিইউর মধ্যে আছে, 50 জনের মতো পপুলার মেডিকেলে ভর্তি আছে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে এখানকার ঢাকা কলেজের যে সকল শিক্ষার্থীরা আমার পাশে রয়েছেন তারা বলছেন যে আসলে দুপক্ষের মধ্যে যে বাদানুবাদ বা ধাওয়া পাল্টা হওয়ার ঘটনাটি ঘটেছে, তারা সেই বিষয়টি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের উপরেই দায়টি দিচ্ছেন। তারা বলছেন যে তারাই প্রথমে উস্কানি দিয়েছে এবং এই সংঘর্ষটি হতে তারা আসলে ভূমিকা রেখেছে। এই যে আপনি যেমনটি শুনছিলেন শিক্ষার্থীদের পক্ষ থেকে যে আসলে শিক্ষার্থীরা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রো-ভিসি রয়েছেন মামুন আহমেদ, তার আসলে উস্কানিতেই তার আসলে শিক্ষার্থীদের প্রতি যে অসদাচরণ ছিল সেই অসদাচরণের বিরুদ্ধেই মূলত শিক্ষার্থীদের প্রতিবাদ ছিল আজকে সন্ধ্যার পর থেকেই রাজধানীর সায়েন্স ল্যাবে। সেখানে তারা প্রায় 5 ঘন্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করে। এতে মিরপুর সড়কটি পুরোপুরি কিন্তু স্থবির হয়ে যায়, আশেপাশের যান চলাচল কিন্তু বন্ধ হয়ে যায়। তো সেই জায়গা থেকেই কিন্তু রাত 11টার দিকে সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ 7 কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7টি কলেজ রয়েছে অর্থাৎ ঢাকা কলেজ, সরকারি তিতুমির কলেজ, ইডেন মহিলা কলেজ, এছাড়া বদরুন্নেসা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ সহ যেই মিরপুর বাংলা কলেজ, যে 7টি কলেজ রয়েছে সেই 7টি কলেজের শিক্ষার্থীরা কিন্তু যে তাদের যে 5 দফা আদায়ের যে দাবি ছিল সেই দাবির পক্ষেই তারা অবস্থান নেওয়ার জন্যই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির কাছে তারা গিয়েছিলেন। কিন্তু সেখানে তারা অভিযোগ করছেন যে প্রভিসি তাদেরকে সহযোগিতা না করে তাদেরকে তিনি অপমান করে তার রুম থেকে বের করে দিয়েছিলেন। এরপরেই মূলত তাদের এই বিক্ষিপ্ত আমরা দেখি যে তাদের যে বিক্ষিপ্ত প্রতিবাদ ছিল সেটি কিন্তু তারা দেখিয়েছেন এবং সায়েন্স ক্লাবে তারা এর প্রতিবাদে অবস্থান নিয়েছিলেন এবং সেখান থেকেই মূলত এই ঘটনার সূত্রপাত। সেখান থেকে পরবর্তীতে তারা রাত 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে তারা যাত্রা করেন এবং তাদের যে কর্মসূচি ছিল সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি মামুন আহমেদের বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি ছিল। কিন্তু তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিমুখে রওনা করেন তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নীলক্ষেত প্রান্তের যে গেটটি রয়েছে গণতন্ত্র তোরণ, সেখানেই পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদেরকে বাধা দেন এবং সেখান থেকেই মূলত তাদের এই সংঘর্ষের সৃষ্টি হয়। আমরা একটু আশপাশের বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রাজধানীর ঢাকার নিউ মার্কেট এলাকা অর্থাৎ নীলক্ষেত এলাকায় কতটা আসলে বিক্ষিপ্ত এবং এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন তারা আসলে অনেকটাই ক্ষিপ্ত এখনো বলা যায়। তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এবং আমি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দুপক্ষকে কিন্তু শান্ত করার জন্য এবং প্রশাসনের যথেষ্ট তৎপর ভূমিকা এই মুহূর্তে আমরা দেখছি। আপনারা দেখছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত যে প্রান্তটি রয়েছে সেখানে তারা আগুন জ্বালিয়ে বাঁশ কাঠের মধ্যে তারা আগুন জ্বালিয়ে সড়কের মাঝখানেই তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বেশ কয়েকটি জায়গায় কিন্তু তারা সেই অগ্নিসংযোগ এরকম আগুন দিয়ে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন। ঢাকা কলেজ এবং নিউ মার্কেট নীলক্ষেতের মোড় হয়ে ইডেন কলেজ পর্যন্ত আমরা তাদের এই
প্রতিবাদ বিক্ষোভ দেখছি। আপনারা দেখছেন যে আসলে শিক্ষার্থীরা কিন্তু এখনো বিক্ষুব্ধ, তারা এখনো স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা একটু কথা বলি আপনার সাথে। আমাদের দাবি হচ্ছে আমরা প্রবিসির পদ্ধতি চাই। আগে বলছি যে উনি আমাদেরকে ক্ষমা চাইতে হবে। এখন আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে যে রক্তটা তারা আমাদের গাড়ি থেকে জড়াইছে, ওই রক্তের বিনিময়ে আমরা প্রবিসির পদ্ধতি চাই চাই চাই। প্রবেশীর পদত্যাগ না হলে আমরা এখান থেকে যাব না। আপনারা জানেন 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিলের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের অর্ধশত শিক্ষার্থী প্রবেশীর রুমে যায়, সেখানে প্রবেশী তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদেরকে বের করে দেয়। পক্ষান্তরে আমরা কি করলাম, প্রবেশীর পদত্যাগের দাবিতে তিনি যেন আমাদের ক্ষমা চাই এই বিবৃতি দেয়। এই জন্য আমরা ঢাকা গণতন্ত্র মুক্তিকরণ ক্ষেত্রে অবস্থান নিই। পরবর্তীতে পুলিশ এবং ঢাবির সন্ত্রাসীরা যারা ছাত্রলীগের গুন্ডারা আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়, এটা সে হামলা চালাইছে নিউ মার্কেট থানার ওসির পরিপ্রেক্ষিতে। শোনেন ভাই, আমাদের সাথে এই মুহূর্তে আছেন ঢাকা কলেজ সহ 7 কলেজ আন্দোলনের অন্যতম একজন সংগঠক, যিনি আজকের এই আন্দোলনেরও বলা যায় যে এক মুখ্য ভূমিকা পালন করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। আমরা একটু তার সাথে কথা বলতে চাই এখনকার পরিস্থিতি সম্পর্কে। দেখেন, আমরা শান্তিপূর্ণভাবে যখন অপমান করছে প্রবেশী, আমরা গিয়েছিলাম শুধুমাত্র বলে যে আপনি আমাদেরকে হচ্ছে করেন, কি বলে যে হচ্ছে আমাদের 5 তারিখে আমাদের ভর্তিটা কমান বলার পরে সে হচ্ছে আচ্ছা কাজ করে আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম, সাংবাদিক সম্মেলনটা বলে দিই। পরে উনি খারাপ ব্যবহার করার ফলে আমরা আইসা বলছি এখানে আন্দোলন করছি, বলছি আইসা মাপ চাইলে আমরা চলে যাবো। 2-3 বলবান ছিলাম আমরা সর্বোচ্চ। পরে যখন তাও মানল না, তখন বললাম যে আমরা তাইলে ওর কার্যালয়ে ঘেরাও করবো। পরে সবাই কার্যালয়ে ঘেরাও করার জন্য আমরা আসি নাই, আমরা আসছি যাতে করে ও আইসে কথা বলে, মানে আগায় আসছি একটু। ও তাও আসলো না, ও বাহিনী বানায়া পিছনে হচ্ছে মামুন বাহিনী বানায় পিছনে পাঠাইছে। আমাদের বড় ভাইরা ছিল, তারা বলছে আব্দুর রহমান তোরা সবাই চলে যা, আমরা সবাই চলে আসতেছিলাম। পুলিশ বলছে চলে যা, চলে যাওয়ার সময় এই মুহূর্তে পিছন থেকে ওরা আর ইট পাটকে ছুটছে এবং লাঠি বেড়ে করছে। দেশীয় অস্ত্র হামলা ছিল, মামুন বাহিনীর হামলা, প্রবেশী মামুনের বাহিনীর হামলা। কারণ ওদের তো টাকার অভাব নাই, ওরা লোপারের টাকা ছাত্রদের পিছনে লিলিয়ে দেয়। পরে হামলা করছে, পরে ওরা যখন ওদের কিছু পেজ থেকে ওরা যখন লাইভ আসে, ওদের কিছু পেজ থেকে লাইভ আসে, ওরা সবাইকে আহ্বান করার সময় আমি নিজের সচক্ষে দেখলাম যে ওরা দেশে অস্ত্র সহ তারা বের হয়ে আসছে। এই যে হামলা করছে, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনারা তো সন্ধ্যা থেকে শান্তিপূর্ণভাবে সায়েন্স ল্যাবের মোড়ে সেখানে অবস্থান নিয়েছিলেন, আমরা সেটা প্রচার করেছি, কিন্তু পরবর্তীতে আপনারা এদিকে এসেছেন বা এদিকের কর্মসূচিটা কেন দিয়েছেন? এখানেও শান্তিপূর্ণ ছিলাম, জাস্ট উনি বলবে, আমরা আগে নিউজকে আপনাদের বলেছি যে আপনারা জাস্ট বলেন যে উনি মাপ চাইবে, মাপ চেয়ে 5টা দফা আছে, আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে নাই, কারণ ওরা তো চোরদের সাথে থাকবো না, বাংলাদেশের শিক্ষা সিন্ডিকেট ওদের সাথে থাকবো না। তো আমরা এর জন্য পরে বলছি যে আমরা ওদের আইসে 1 মিনিট বলবো, মামুন বলবে যে আমরা মাপ চাই পোলাপানের কাছে, কারণ মেয়েদেরকে অপমান করছে, আমাদের সবাইকে মাপ চাওয়ার জন্য আসছি, নিরিবিলি দাঁড়ায় আসছি, ওরা আইসে মাপ চায় না। পরে যখন আমরা ভাইরা বললো, ওরা তখন ওইখান থেকে এগ্রেসিভ হয়ে আসছে, আমরা তো খালি হাতে আসছি, লাঠি সোজা কারো হাতে নাই। পরে পোলাপানের মানে নিরাপত্তার স্বার্থে আমরা একটু পিছন থেকে আসতেছিলাম, পিছন থেকে ওরা হামলা করছে, মামুন বাহিনী হামলা করার পরে তখন পোলাপান আমার ঢাকা কলেজ কেমন, আচ্ছা ঢাকা কলেজ কেমন আপনারা তো জানেন, এটা তো কেমন পরাজয় মানে না, কখনো মরে যাবে তাও পরাজয় মানবে না। এবং ওই মুহূর্তে পোলাপান পরে ওইখান থেকে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয় প্রধান আমাদের রাকিব আমার ভাই, ও রাকিব পুরো একদম ওকে মাইরা পুলিশ, এবং ওরা একদম এখন ভয়াবহ অবস্থা, পুলিশ মারছে নিউ মার্কেট থানার ওসি মহসিনের নেতৃত্বে মারছে আমার চোখের সামনে, তারা মেরে ও অবস্থা খারাপ। এখন আমরা 7 কলেজের সবাই সমন্বয় করে বলছি যে হচ্ছে এখন যেহেতু আমাদের নিজেদের এখন আর স্ট্যামিনা নাই, মানে স্ট্যামিনা বলতে আমরা মরে গেলে তো কোনো সমস্যা নাই, কিছু করার নাই, তো এখন অস্তিত্বের প্রশ্ন। কিন্তু এখন চিন্তা করছি যে সবার সামষ্টিক স্বার্থে আমরা একটু সাংবাদিক সম্মেলন করবো আমাদের ঢাকা কলেজ অডিটোরিয়ামে, এর মাধ্যমে কাল থেকে কঠোর কর্মসূচি ঘোষণা হবে এবং এই প্রবেশী মামুনকে রাষ্ট্রদ্রোহী মামলা দিতে হবে। রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে প্রবেশী মামুনকে এখান থেকে বরখাস্ত করতে হবে, বরখাস্ত করে এই 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আর কোনো কার্যক্রম চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম সমান যে বিশ্ববিদ্যালয়টি হচ্ছে, ওই বিশ্ববিদ্যালয়টি ঘোষণা দিয়ে আমাদের কার্যক্রম এখানে চালাতে হবে, ওই ঢাকা বিশ্ববিদ্যালয় গুলি না আমরা। জি দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে ঢাকা কলেজের
ঢাকা কলেজের একজন অন্যতম সংগঠক, যিনি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এবং সামনের সারির একজন সংগঠক বলা যায়। তিনি দাবি করছেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি রয়েছেন মামুন আহমেদ, যার কারণেই বা যার অবস্থানের কারণেই মূলত আজকের এই ঘটনার সূত্রপাত এবং এই আন্দোলনের সহিংস রূপ। তিনি আসলে দাবি করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রভিসির পদত্যাগ, সেই সাথে যাতে তার বিরুদ্ধে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় সেটির কথা তারা সেই দাবি জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে কিন্তু বেশ কিছু সংখ্যক ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের যে দাবিগুলো আছে সেগুলোর পক্ষে তারা দাবি দেওয়া দিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের বেশ কিছু সহকর্মী সহযোদ্ধা তারা আহত হয়েছেন। তাদের উপরে পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আক্রমণ করেছে। তারা সেই ঘটনার তারা বিচার চান এবং সেই বিচারের দাবিতে মূলত তারা এখনো পর্যন্ত আন্দোলন করে যাচ্ছেন এবং তারা তাদের যে অবস্থান কর্মসূচি তারা বলছেন আগামী কিছুক্ষণের মধ্যে হয়তো তারা আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করবেন, সেখানে তাদের পরবর্তী কর্মসূচি সেটি ঘোষণা করা হবে। দেবাশিস, এই ছিল আমার কাছ থেকে নিউ মার্কেট এলাকার সর্বশেষ তথ্য। দেবাশিস, ধন্যবাদ ফয়সাল আমাদের সাথে যুক্ত হবার জন্য। 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ভুল বোঝাবুঝির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। রাতে এক ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। এই বিষয়টি নিয়ে সংঘর্ষে লিপ্ত না হয়ে 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি। গতকাল সন্ধ্যায় 7 কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনার সূত্রপাত হয়েছে তা প্রশমনের জন্য সব পক্ষকে ধৈর্য ধারণ করার জন্য আমি আন্তরিক আহ্বান জানাচ্ছি। এর আগে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। প্রভিসির বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগ তুলে কলেজ শিক্ষার্থীরা প্রতিবাদে সায়েন্স ল্যাব মোড় প্রায় 5 ঘন্টা অবরোধ করে রাখে তারা। এতে মিরপুর সড়কে যানজটের সৃষ্টি হয়। মধ্যরাতে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। অসদাচরণের অভিযোগে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। থেমে থেমে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। রাত 11টার দিকে মুক্তি ও গণতন্ত্র তোরণ হয়ে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করে। এ সময় প্রতিরোধ গড়ে তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে রোববার সন্ধ্যায় 5 দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। তারা জানায় 5 দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির কাছে গেলে তাদের সাথে অসদাচরণ করা হয়। এর জেরে সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করেন 7 কলেজের শিক্ষার্থীরা। উনি আমাদের 7 কলেজের শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করছে। ওই অশোভন আচরণের জন্য হচ্ছে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি। আমাদের একটাই দাবি, প্রভিসি মামুন আহমেদ এসে 7 কলেজের শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবে। সেখান থেকেই রাত 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের বাসভবন ঘেরাওয়ের ডাক দেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এদিকে সোমবার অধিভুক্ত 7 কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠক করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষের খবর আমরা জানাচ্ছিলাম, এই মুহূর্তে ঢাকা কলেজ এলাকায় আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। আমরা যাচ্ছি তার কাছে। ফয়সাল, ঢাকা কলেজ এলাকায় পরিস্থিতি এখন কেমন দেখছেন?
দেবাশিস, দুপক্ষেই কিন্তু দুদিকে অবস্থান করে আছে, যেমনটি এর আগেও জানাচ্ছিলাম। ঢাকা কলেজ যথারীতি নিউ মার্কেট এবং যে নীলক্ষেত মোড়টি রয়েছে সেখানে তারা ঢাকা কলেজ সহ ইডেন কলেজ এবং বেশ যে 7 কলেজটি রয়েছে ঢাকা অধিভুক্ত, তারা এই দিকে সেই কলেজগুলোর শিক্ষার্থীরা নীলক্ষেতের এই মোড়টায় অবস্থান করছে। আর ঠিক এর বিপরীত পাশে গণতন্ত্র স্বাধীনতা তরুণ যেটি রয়েছে সেখানে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে তাদের দুপক্ষের মাঝখানে রয়েছে বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যার ফলেই কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলা যায় এবং স্বাভাবিক রয়েছে। যেহেতু দুপক্ষের মধ্যে আমরা দেখছি যে ইট পাটকেল বা বড় ধরনের কোনো বিশৃঙ্খলা দেখা যাচ্ছে না, তবে দুপক্ষই কিন্তু দুদিকে তারা অবস্থান নিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন, যদিও আমরা দেখছি যে পরিস্থিতি এখন কিছুটা শান্ত হচ্ছে, যে এখানকার যে সকল যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমছে। অর্থাৎ আমরা দেখেছিলাম যেমনটা সংঘর্ষ শুরু হওয়ার শুরুর দিকে তখন দেখেছিলাম যেরকম শিক্ষার্থীরা দলে দলে এসেছেন সে তুলনায় কিন্তু এখন অনেকটাই কমতে শুরু করেছে। অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে তারা যে যার অবস্থানে ফিরে যেতে শুরু করেছেন। আপনারা যদি দেখেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু বেশ কয়েকটি জায়গায় তারা কিন্তু আগুন জ্বালিয়ে তাদের যে প্রতিবাদ সেটি করছেন। আমরা যেমনটি আগের নিউজে বলেছিলাম, ঢাকা কলেজের সামনে থেকে নীলক্ষেত পর্যন্ত এই পুরো জায়গায় কিন্তু একেবারে ধ্বংসস্তূপ বা বলা যায় যে রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুরো এলাকায় একটি যুদ্ধ ভাব। তো সে জায়গায় আমরা দেখছি যে এখনো পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি জায়গায় আগুন জ্বলছে। দুপক্ষই কিন্তু দুদিকে অবস্থান ধরে রেখেছেন তাদের। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝখানে থাকায় সেরকম উত্তপ্ত পরিস্থিতি এখন মোটামুটি নেই, অনেকটা নিয়ন্ত্রণে বলা যায়। দেবাশিস, আপনি জানেন যে আজকের এই পরিস্থিতি কিন্তু সন্ধ্যা 6টা থেকেই কিন্তু শুরু হয়েছিল। আজকে এই যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে সেটি মূলত রাত 11টার পর থেকেই ঘটেছে। আমরা এর আগের সংবাদেও যেমনটি জানিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্ত যে 7টি কলেজ রয়েছে তাদের বেশ কিছু দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অর্থাৎ যিনি এই 7 কলেজের দায়িত্বে ছিলেন তার কাছে কিন্তু তারা গত 5 জানুয়ারি একটি স্মারকলিপি দিয়েছিলেন। সেখানে কিন্তু তারা বেশ কয়েকটি দাবি দেওয়া তুলে ধরেছিলেন। সে দাবি দেওয়াগুলোর মধ্যে রয়েছিল ঢাকা যে 7 কলেজের অধীনস্থ ঢাবির অধীনস্থ যে 7 কলেজ রয়েছে সেই 7 কলেজে কোটা ব্যবস্থা বাতিল করার দাবি ছিল। সেই সাথে তাদের আসন সংখ্যা সীমিত করে নতুন ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি সহ 5টি দাবি তুলে ধরেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। সেই স্মারকলিপির যে অগ্রগতি সে সম্পর্কে জানার জন্যই মূলত আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির কার্যালয়ে 7 কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছিলেন সেই বিষয়টির খোঁজ খবর নিতে। তখন শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটি অভিযোগ করা হয়েছে, প্রভিসি জনাব মামুন আহমেদ তাদেরকে অপমান করে তার কার্যালয় থেকে বের করে দিয়েছেন। অর্থাৎ তাদেরকে কিন্তু সেখানে যাওয়ার পর তারা যখন তার কাছে প্রভিসির কাছে এই তাদের যে দাবি দেওয়াগুলো ছিল সেই বিষয়ের অগ্রগতি সম্পর্কে তারা জানতে চাইলেন, তখনই কিন্তু প্রভিসি তাদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। এর পরবর্তীতে কিন্তু তিনি তাদেরকে সেখান থেকে বের করে দেন, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই সাধারণ শিক্ষার্থীরা অনেকটা ক্ষুব্ধ হয়েই তারা সেই প্রভিসির আচরণের প্রতিবাদেই তারা সন্ধ্যা 6টার দিকে তারা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে তারা অবস্থান করেন এবং সেই এলাকার পুরোপুরি যান চলাচল তারা বন্ধ করে দেন। ফলে কিন্তু ঢাকা শহরের সেই নিউ মার্কেট এলাকায় বেশ তীব্র যানজটের তৈরি হয়, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি আজকে দিনভর সেই এলাকায় বেশ ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষদের। সেই আন্দোলন থেকেই মূলত রাত 11টার দিকেই প্রভিসি মামুন আহমেদের বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি দেয়
কর্মসূচি দেয় সাধারণ শিক্ষার্থীরা। সেই কর্মসূচিকে ঘিরেই মূলত এই উত্তেজনা তৈরি হয়। সেখান থেকেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে তারা যাত্রা শুরু করেন এবং একটা পর্যায়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিউ মার্কেটের যে গেটটি রয়েছে সেই গেটের সামনে এলেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে কিন্তু শিক্ষার্থীরা দুপক্ষের মধ্যেই কিন্তু যে উত্তেজনা তৈরি হয় সে তার প্রেক্ষিতে কিন্তু বলা যায় যে রণক্ষেত্রে অনেকটা পরিণত হয় নিউ মার্কেট এলাকা। এই এলাকার একদিকে যেমন নিউ মার্কেট ঢাকা কলেজ পাশে যেমনটি অবস্থান নিয়েছে ঢাকা কলেজ সহ ইডেন কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউ মার্কেটের এলাকায় যে গেটটি রয়েছে সেই গেটের পাশে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বেশ কিছুক্ষণ কয়েক ঘন্টা ধরে তাদের দুপক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ চলে এবং তারা কিন্তু দুপক্ষের বলা যায় যে দুপক্ষকেই পরবর্তীতে শান্ত করার জন্য কিন্তু 4 প্লাটুন বিজিবির মোতায়েন করা হয়েছে এবং দুপক্ষের এই মুহূর্তে যদি পরিস্থিতির কথা বলি দুপক্ষের মাঝখানেই কিন্তু বিজিবির অবস্থান রয়েছে এবং তাদের পাশাপাশি রয়েছে পুলিশের সদস্যরা রয়েছেন। তারা মূলত দুপক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। যদিও এর আগে আমরা যেমনটি দেখেছিলাম 11টার পর যখন মূলত দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে তখন কিন্তু সেখানে কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল না, যার কারণে এই বিষয়টি কিন্তু পরবর্তীতে আরও বড় আকার ধারণ করে, যার ফলশ্রুতিতেই কিন্তু কিছুক্ষণ পরপরই 4 প্লাটুন বিজিবি মোতায়েন করে এবং পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে সক্ষম হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনারা দেখছেন যে এই মুহূর্তে বিজিবি যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন ঢাকা কলেজে তাদের সাথে কথা বলছেন এবং তাদের পরবর্তী কার্যক্রম কিংবা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারা যাতে দুপক্ষ যাতে শান্ত হয় এবং তারা তাদের স্ব অবস্থানে যাতে ফিরে যায়। আপনারা দেখছেন এই মুহূর্তে বিজিবির দায়িত্বরত যে সকল সদস্যরা রয়েছেন তারা তাদের দায়িত্ব পালন করছেন। তবে আজকের এই যে পরিস্থিতি সেটি কিন্তু মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি তাদের জায়গা থেকে প্রভিসির যে কার্যক্রম সেটি থেকেই দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা আছি রাজধানীর নীলক্ষেত এলাকায়, যেখানে কিছুক্ষণ আগেও কিন্তু দুপক্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। যদিও এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে, দুপক্ষই নিজেদের দুই পাশে অবস্থান নিয়ে আছেন। যদিও আগের মতো যে পরিস্থিতি ছিল সংঘর্ষের পাল্টা ধাওয়া বা ইট পাটকেল নিক্ষেপ সেটি কিন্তু এই মুহূর্তে নেই বললেই চলে। আমরা দেখছি যে অন্য প্রান্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে সরে যেতে শুরু করেছেন। এছাড়া ঢাকা কলেজের যে প্রান্তটি রয়েছে সেখানেও কিন্তু শিক্ষার্থীরা সরে যেতে শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। তারা আসলে চেষ্টা করছেন যাতে দুপক্ষের যে ঝামেলাটি রয়েছে, দুপক্ষের যে বিরোধ সংঘর্ষ সেটি কিভাবে একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসা যায় বা দুপক্ষকে কিভাবে শান্ত করা যায় সেই বিষয়টি তারা তারা দুপক্ষের সাথেই কথা বলেছেন এবং তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। আপনারা দেখছেন যে রাজধানীর নীলক্ষেত এলাকায় এখনও কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আগুন জ্বালিয়ে তারা তাদের অবস্থান ধরে রেখেছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিছুক্ষণ পরেই তারা সংবাদ সম্মেলন করবেন এবং সেই সংবাদ সম্মেলনে তাদের পরবর্তী কর্মসূচি কিংবা তাদের নতুন করে কোনো দাবি দেওয়া আছে কিনা সে বিষয়ে তারা কথা বলবেন।
তারা কিছুক্ষণ আগেই আমাদের সাথে কথা বলেছেন এবং তারা বলেছেন ঢাকা কলেজের যে অডিটোরিয়াম রয়েছে সেখানে তারা তাদের পরবর্তী কি কর্মসূচি রয়েছে সে বিষয়ে তারা কথা বলবেন। যদিও কিছুক্ষণ আগে আমরা এই ঢাকা কলেজ এবং 7 কলেজের একজন সমন্বয়কের সাথে বা সংগঠকের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তারা এর আগে সন্ধ্যা থেকে যে দাবি করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের তারা নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি করেছিলেন, তবে তারা সেখান থেকে এখন কিছুটা সরে এসেছেন। তারা বলছেন তাদের সহপাঠী তাদের ভাইদের রক্ত ঝরেছে, তারা যেহেতু সংঘর্ষের মধ্যে লিপ্ত হয়েছেন তাই তারা এখন আর সেই ক্ষমা চাওয়ার জায়গায় তারা আর নেই। তারা বলছেন যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি রয়েছেন তার পদত্যাগ দাবি করছেন এবং তার বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় তার দাবি করেছেন এবং তারা বলছেন যে তাদের পরবর্তী কর্মসূচি কী হবে সেটি তারা তাদের পরবর্তী ব্রিফিংয়ের মাধ্যমেই তারা জানিয়ে দেবেন আগামী দিনে বা আগামীকালকে থেকে বা নতুন কোনো কর্মসূচি আছে কিনা। যেমনটি বলছিলাম যে তাদের আগে যে 5 দফা কর্মসূচি ছিল সেটি কিন্তু এখন বেড়ে 6 দফা কর্মসূচির 6 দফা কর্মসূচি তারা নতুন করে ঘোষণা করেছেন। দেবাশিস, আমার কাছে রাজধানীর নীলক্ষেত নিউ মার্কেট এলাকা থেকে এই ছিল সর্বশেষ। দেবাশিস, ধন্যবাদ ফয়সাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আরেক সহকর্মী তানভীর সিদ্দিক টিপু এই মুহূর্তে আছেন ঢাকা মেডিকেল সামনে। আমরা একটু যেতে চাই তার কাছে। টিপু, আপনি তো ঢাকা মেডিকেলের সামনে রয়েছেন, এই সংঘর্ষের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? দেবাশিস, সংঘর্ষের স্পটেই আমি ছিলাম এবং সেখানকার পরিস্থিতি বেশ ঠান্ডা বা শান্ত বলা যায়, পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে বলতে পারি। এই মুহূর্তে আমি আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে মূলত এই সংঘর্ষে এবং ফলে যারা আহত হয়েছেন তারা এখানে এসেছেন। আমরা এখন পর্যন্ত যে খবর জানতে পেরেছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত 7 জন এখানে এসেছেন এবং তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বেশিরভাগই তারা এখান থেকে চলে গিয়েছেন এবং আরও একটি বেসরকারি হাসপাতালে একজন আহত রয়েছেন, রাকিব নামে একজন, তিনি গুরুতর আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং তিনি মূলত ঢাকা কলেজের শিক্ষার্থী। তো এখন পর্যন্ত আহতের পূর্ণাঙ্গ সংখ্যা এখনও আমরা পুরোপুরি জানি না, এখনও হয়তো সবাই এখানে এসে পৌঁছাতেও পারেননি। তবে পরিবেশ পরিস্থিতির কথা যেটি বলছিলাম যে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি কলেজের সাথে শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনাটি প্রায় রাত 10:30 থেকে প্রায় 2টা পর্যন্ত এই পাল্টাপাল্টি অবস্থান চলে এবং সেখানে আমরা দেখেছি যে ইট পাটকেল নিক্ষেপ থেকে শুরু করে বড় লাঠি, স্ট্যাম্প সহ নানান ধরনের তাদের হাতে আমরা সেগুলো দেখেছি এবং সেইগুলো নিয়ে একে অপরের দিকে তেড়ে গিয়েছেন, কিন্তু একেবারে হাতাহাতি পর্যায়ের কোনো সংঘর্ষ কিন্তু ঘটেনি। এই কিছুক্ষণ পর আমরা দেখেছি যে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছুঁড়েছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সর্বশেষ যেটি করেছেন যে সেটি তাদের যে ওই এলাকার যে বিদ্যুৎ রয়েছে সেই বিদ্যুৎটি বিচ্ছিন্ন করা হয় এবং সেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ফলে 2 প্রান্তে অবস্থানরত যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু 2 পাশে সরে গিয়েছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তে এতক্ষণ আমি ছিলাম, সেখানে আমি দেখেছি যে বেশ অল্প কিছু শিক্ষার্থী এখনও সেখানে অবস্থান করছেন এবং আমার সহকর্মী ফয়সাল মাহমুদ তিনি কিন্তু ঢাকা কলেজের অংশে ছিলেন এবং তিনিও জানাচ্ছিলেন যে সেখানেও ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা আছে তারা অবস্থান নিচ্ছেন এবং তাদের যে দাবি ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি মামুন আহমেদ তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। মামুন আহমেদ কিছুক্ষণ আগেই ক্ষমা চেয়েছেন গণমাধ্যম কর্মীদের মাধ্যমে, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানি যে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের পদত্যাগ দাবি করছেন এবং এই ঘটনায় তার নিন্দা জানিয়ে তার পদত্যাগ দাবি করছেন। সেই পদত্যাগের দাবিতে তারা পরবর্তী কী কর্মসূচি
দেবেন বা কী ধরনের পরিস্থিতি বা কী ধরনের পরিবেশ সৃষ্টি করবেন সেটি এখনও পর্যন্ত আমরা জানি না। আমরা জানতে পারলে অবশ্যই আপনার মাধ্যমে দর্শককে জানানোর চেষ্টা করব। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি সেটি পুরোটাই ছিল প্রতিরোধমূলক, এবং তারা মূলত চেয়েছেন যে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা তারা যেন কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণ সেই প্রাঙ্গণে তারা কোনোভাবে প্রবেশ করতে না পারেন, এবং সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু তারা শুরু থেকে চেষ্টা চালিয়ে গিয়েছেন। এবং আমরা দেখেছি যে দুই পক্ষের থেকেই একবার 7 কলেজের শিক্ষার্থীরা এগিয়ে এসেছেন, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে গিয়েছেন। এভাবেই কিন্তু পুরোটা সময় চলেছে, এবং মাঝে খুবই আশ্চর্যজনকভাবেই মাঝে কিন্তু খুব শান্তভাবে পুলিশ এবং বিজিবির সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য ছিল, আপনি জানেন যে 4 প্লাটুন বিজিবির সদস্য সেখানে মোতায়েন করা হয়েছিল। তারা কিন্তু খুব ঠান্ডা মাথায় এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন, এবং বেশ কিছু সাউন্ড গ্রেনেড আমরা নিক্ষেপ করতে দেখেছি, পরবর্তীতে টিয়ার গ্যাস নিক্ষেপ করতে দেখেছি, যার ফলশ্রুতিতে আপনি জানেন যে এই প্রাঙ্গণে সেখানে যে ঘটনাস্থল সেখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু এখানে এসেছিলেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। কিন্তু তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এক পাশে রেখে তিনি ঢাকা কলেজ প্রাঙ্গণে যাওয়ার চেষ্টা করেন এবং পুলিশকে সাথে নিয়ে, তখন কিন্তু এই আগের থেকেই যে টিয়ার গ্যাস সেখানে নিক্ষেপ করা হয়েছিল, সেই টিয়ার গ্যাসের কারণে কিন্তু তিনি আর সেই নিউ মার্কেট যে এলাকা অতিক্রম করে ঢাকা কলেজে যেতে হয়, নিউ মার্কেট এলাকাটি তিনি কিন্তু অতিক্রম করতে পারেনি। এই মুহূর্তে একজন আহতের কথা আমরা একটু শুনতে চেষ্টা করব। পুলিশের মাঝখানে ছিলাম এবং ওরা উত্তেজিত হয়ে ঢাকা কলেজের পোলাপান অনেক উত্তেজিত ছিল আর কি। বিজিবি এখানে এক পক্ষ ভূমিকা পালন করছে, এবং পুলিশকে বারবার বলা হইতেছিল আপনারা কিছু করেন না কেন, হিজড়ার মতো দেখ পুলিশে কোনো ভূমিকা পালন করে নাই। পুলিশ এখানে দাঁড়িয়েছিল, পুলিশ চাইলে ব্যাপারটা সামাল দিতে পারতো, কিন্তু পুলিশে দাঁড়িয়েছিল। পুলিশ হ্যাঁ শরীরে আমি মাথায় ইটের আঘাতে আমার মাথার মাঝখানে ফেটে গেছে আর কি। সেলাই, হ্যাঁ 4-5টা সেলাই দেওয়া হয়েছে আমার মাথার মধ্যে, 4-5টা সেলাই দিছে। আর হচ্ছে যে এখানে ওরা অনেক উত্তেজিত ছিল এবং অনেকভাবে হামলা করছে। এখন অনেকে আহত, 2 জন এখন ইমার্জেন্সি ভর্তি আছে, ওদের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, মানে আল্লাহ বাঁচাইছে যে মানে ছোট ইট পড়ছে, বড় ইট পড়লে তো আরো অনেক বড় ক্ষতি হতে পারত। অনেক এখানে শিক্ষার্থীরা আছে, সাধারণ জনগণ আছে, এখানে সাধারণ মানুষরা এখানে আছে আর কি। মানে ওরা এলোপাতাড়ি সবাইকে, মানে দুই পক্ষের মারামারিতে এলোপাতাড়ি যে যাকে পাইছে তাকে মার হয়েছে আর কি। আপনি ওখানে ঘটনা দেখতে গিয়ে আহত হয়েছেন এখন বলা যায়? জি, ঘটনা দেখতে গিয়ে আহত হয়েছে। না, আন্দোলনে ছিলাম না। আমি পরিচয় হচ্ছে আমি মেহেদি হাসান, ঠিক আছে। আর হচ্ছে যে আমার পড়াশোনা হচ্ছে চাঁদপুর ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে আমি পাশ করেছি, তারপরে এখানে জব করি আর কি। এখানে দর্শক শুনছিলেন যে আহত একজন কথা আমরা শুনছিলাম, যিনি আসলে কোনো পক্ষেরই না বলে নিজেকে দাবি করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, এবং ঢাকা কলেজ সহ 7 কলেজের যে শিক্ষার্থীরা তাদেরও অংশভুক্ত না। কিন্তু তিনিও কিন্তু এই যে আন্দোলন বলি বা দুঃখিত যে ধাওয়া পাল্টা তানভীর আপনি থাকুন সেখানে। এই মুহূর্তে আমরা জানতে পারছি যে ঢাকা কলেজের ছাত্ররা ব্রিফ করছে, আমরা একটু সেখানে যেতে চাই। আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদও সেখানে রয়েছেন, জানতে চাই কি বলছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ছাত্র কলেজে এত সংখ্যক জায়গা নেই যে যাদেরকে আসলে ভর্তি করা যায়। একটা ক্লাসে 200 জন শিক্ষার্থী ভর্তি করে, যেখানে 50 জন শিক্ষার্থী বসার জায়গা নেই, সেখানে কিভাবে 200 জন ভর্তি করে? এটা আসলে একটা বাণিজ্য, এটা আসলে একটা মানে কি বলবো টাকার জন্য আসলে তারা এই কাজটা করে। তো এই জায়গা থেকে আমাদের অবস্থান খুব বেশি ক্লিয়ার। পলাইছে রে পলাইছে, দাবি পলাইছে, পলাইছে রে পলাইছে, দাবি পলাইছে, পলাইছে রে পলাইছে, দাবি পলাইছে। আমরা ঢাকা কলেজের একজন শিক্ষার্থীর বক্তব্য শুনছিলাম। 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ভুল বোঝাবুঝির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। রাতে এক ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। এই বিষয়টি নিয়ে সংঘর্ষে লিপ্ত না হয়ে 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি। গতকাল সন্ধ্যায় 7 কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে
তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনার সূত্রপাত হয়েছে তা প্রশমনের জন্য সব পক্ষকে ধৈর্য ধারণ করার জন্য আমি আন্তরিক আহ্বান জানাচ্ছি। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।